জয় শিব শম্ভু। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি শিবনিবাসের ঠিক পাশে, যেখানে এশিয়ার সব থেকে বড় শিবলিঙ্গ বা শিব মন্দির এখানে অবস্থিত। তো তোমরা বুঝতেই পারছো এখানে কি পরিমাণ ভিড় হতে চলেছে। তাহলে চূর্ণী নদী, তো দেখতে পাচ্ছ এই সেই চূর্ণী নদী। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইউনিকবাজের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা আছো বিন্দাস, যার নিত্য নতুন ভিডিও নিয়ে সাথে আছি ইউনিকবাজ। তো আজকে আমাদের মূল ডেস্টিনেশন হলো শিবনিবাস। তো শিবনিবাস সম্পর্কে যারা জানো না তাদের বলছি, শিবনিবাস হলো ভারত তথা এশিয়ার মধ্যে সবথেকে বড় শিব মন্দির ওই শিবনিবাসে অবস্থিত। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি শিবনিবাসের উদ্দেশ্যে, যেহেতু ঘড়িতে এখন ভোর 4:30 আর অনেকটা পর জার্নি করতে হবে। তার থেকে বড় কথা আজকে হলো শিবরাত্রি। তো তোমরা বুঝতেই পেরেছো কেমন ভিড় হতে চলেছে সেই জায়গায়, যেহেতু এশিয়ার সবথেকে বড় মন্দির। তো অলরেডি আমরা বেরিয়ে পড়েছি, আর আমাদের গাড়ি আসার কথা এখনো আসেনি। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে গাড়ি এসে পৌঁছালো পিক করার জন্য। এত বড় বাসে এই মুহূর্তে আমি একাই ট্রাভেল করছি, এই ভেবে নিজেকে কেমন একটা সেলিব্রিটি ফিল হচ্ছে। গাড়ি থেকে নেমে দেখছি অনেকে অলরেডি চলে এসেছে, আর সকলে ওয়েট করছে আমার জন্য, যেহেতু আমার আসতে লেট হয়ে গেছে। আর এই যে দেখছো চশমা পরা রাজুদা, তো ফার্স্ট অফ অল বিশ্বাসই করতে পারছিল না আমি ঘুরতে যাওয়ার এক্সাইটমেন্টে। রাকেশ বল রে দেখো মেরে তরফ দেখো। যেহেতু আমাদের ক্যান্ডিডেট বেশি ছিল, তাই একটি টোটো এবং একটি অটো রিজার্ভ করা হলো শিমুরালি স্টেশন পর্যন্ত যাওয়ার জন্য। কিন্তু যেতে যেতে রাস্তায় টোটো এবং অটোর মধ্যে একটি রেসিং কম্পিটিশন হয়, আর তোমরা বুঝতে পারছো কে জিতে যাবে। অবভিয়াসলি তাই হলো। টোটোকে বললো বেটার লাক নেক্সট টাইম। এই করে আমরা শিমুরালি প্ল্যাটফর্মে আসা মাত্রই দেখি ট্রেন চলে এসেছে প্ল্যাটফর্মে। তো আমরা একে একে সবাই লাইন দিয়ে ট্রেনে উঠে গেলাম রানাঘাট যাবো বলে, রানাঘাটের উদ্দেশ্যে। আমরা আছি এই মুহূর্তে রানাঘাট প্ল্যাটফর্মে। তো যেহেতু আমাদের টিমের বাকি মেম্বারে এখন সবাই এসে পৌঁছায়নি, তো প্ল্যাটফর্মে আমরা ওয়েট করছি। আর এখান থেকে আমরা গেদে লোকালে করে যাব। এই যে দেখতে পাচ্ছ ট্রেন দাঁড়িয়ে আছে গেদে লোকাল, আর ট্রেন টাইমিং হলো 7:30, যেহেতু 7:23 বাজে এখন। তো আর 7 মিনিট পরে ট্রেনটি ছাড়বে। তো চলো যেতে যেতে কথা হবে বাকি কথা। বেসিক্যালি দুই দিক থেকে আসা যায় শিবনিবাসে। শিয়ালদা থেকে গেদে লোকালে করে চলে আসুন মাঝদিয়া, সময় লাগবে 2 ঘন্টা 30 মিনিট। মাঝদিয়া স্টেশন থেকে টোটোয় করে অল্প সময়ে আপনি পৌঁছে যাবেন শিবনিবাস। অথবা কৃষ্ণনগর লোকাল ধরে কৃষ্ণনগর চলে আসুন, দেন কৃষ্ণনগর বাস স্ট্যান্ডে আসতে হবে, ভাড়া নেবে 10 টাকা। কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে বাসে চেপে চলে আসুন শিবনিবাস পর্যন্ত। গাড়ি থেকে নেমে বাপাশে রাস্তা ধরে খানিকটা যেতেই তোমাদের চোখে পড়বে রাস্তার দুপাশে সুসজ্জিতভাবে সাজানো রয়েছে নানা রং বেরঙের ফুলের গাছ, যে দৃশ্য সত্যিই অসাধারণ। রাস্তা ধরে খানিকটা যেতেই রাস্তার ডান পাশে হঠাৎই চোখে পড়লো একটি আইসক্রিমের দোকান, যেখানে কাকা ভালোবেসে সকলকে আইসক্রিম খাওয়ায়। ইভেন আমাদেরও খাইয়েছিল ভালোবেসে, কিন্তু তার পরিবর্তে দামটা পে করতে হয়েছিল। আর এদিকে বাপন দা রবীন্দ্রনাথ মনোযোগ দিয়ে কি দেখছে সেটাই বোঝা গেল না। তোমরা বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানিও। এই মুহূর্তে আমরা আছি শিবনিবাসের ঠিক সামনেই। তো শিবনিবাসটা ঠিক ওপাশে চূর্ণী নদীর পরে হলো শিবনিবাস। তো চূর্ণী নদী পার হওয়ার জন্য একটি কাঠের সাঁকো আছে, যেটা পার করে যেতে হবে। তার জন্য 3 টাকা করে এখানে গেটে দিতে হবে। ক টাকা করে? 3 টাকা। এখানে যে স্পিড বোটটি তোমরা দেখতে পাচ্ছ, এটি এখানকার স্থানীয় প্রশাসনের তরফ থেকে রাখা হয়েছে, কারণ এখানে যেন কোনো আপৎকালীন সিচুয়েশন ক্রিয়েট না হয়। ইভেন যদিও বা ক্রিয়েট হয়, তার জন্য সঙ্গে সঙ্গে তৎপরতার সাথে তারা কাজ করতে পারে, তার জন্য স্পিড বোটটি রাখা হয়েছে। আর এই যে দেখছো এটি হলো চূর্ণী নদী। শিবনিবাসে যেতে গেলে প্রথমে একটি যে নদী পড়বে তোমাদের বলেছিলাম, যে যার নাম হলো চূর্ণী নদী। তো দেখতে পাচ্ছ এই সেই চূর্ণী নদী, আর চূর্ণী নদী সেই কাঠের সাঁকো পার করে তবে শিবনিবাস যেতে হয়। ফাইনালি কাঠের ব্রিজ অতিক্রম করে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজরাজেশ্বর মন্দিরের সামনে। তো এখানে আসার পর দেখতে পেলাম যে এখানে মেলা বসছে। বেসিক্যালি ভীম একাদশীর দিন থেকে শুরু করে এখানে মেলা বসে এবং মেলা চলে শিবরাত্রি পর্যন্ত। তো এখন আমরা আছি রামসীতার মন্দিরের ঠিক সামনেই, আর এখান থেকে তোমাদের দেখানোর চেষ্টা করব মন্দির প্রাঙ্গণটাকে। পশ্চিমমুখী এই মন্দিরটি ভিত্তিবেদির উপর অবস্থিত, যার আনুমানিক উচ্চতা মোটামুটি 50 ফুটের কাছাকাছি। এই মন্দিরে সিংহাসনে অধিষ্ঠিত আছেন কালো পাথরের তৈরি স্বয়ং রামচন্দ্র, অষ্টধাতুর তৈরি সীতা এবং অনুজ লক্ষ্মণ। এছাড়াও বিভিন্ন শিব,
কালী, গণেশ, সরস্বতী ও কৃষ্ণের প্রাচীন মূর্তি এখানে প্রতিষ্ঠিত হয়েছে। তবে এখানে ফটো তোলা কঠোরভাবে নিষিদ্ধ। এই সামনে যে তোমরা মন্দিরটি দেখতে পাচ্ছ এটি হলো রাজ্যেশ্বর মন্দির। এটি হলো রাজ্যেশ্বর মন্দিরের প্রবেশপথ, আর এখানে অধিষ্ঠিত শিবলিঙ্গটিকে তোমাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব, যেটি বড় মন্দির অর্থাৎ রাজ্যেশ্বর মন্দিরের শিবলিঙ্গের তুলনায় তুলনামূলক কিছুটা ছোট। এই মেলার মাঠে দাঁড়িয়ে তোমাদের একটা জিনিস দেখাতে চাই, ওই যে দেখতে পাচ্ছ ওটি হলো কৈলাস লজের ফুটব্রিজ, যেটি দূর থেকে খুবই ইন্টারেস্টিং লাগছে দেখতে। আর এই মেলার মাঠে দাঁড়িয়ে মন্দির চত্বরটাকে টোটালটার ভিডিও বানানো পসিবল হচ্ছে না, তো চেষ্টা করব ওই ফুটব্রিজ থেকে ভিডিও করার, জানি না কতটা পসিবল। তো তার আগে আমরা পৃথিবী তথা এশিয়া মহাদেশের সবথেকে বড় শিবলিঙ্গটাকে দর্শন করতে চাই। এটি হলো ভারত তথা এশিয়া মহাদেশের মধ্যে সবথেকে বড় শিবলিঙ্গ, যার টানে এখানে ছুটে আসা, তা তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওর মাধ্যমে। অবশেষে তোমাদের জন্য তোমাদের দেখাবো বলে চলে আসলাম কৈলাস লজের রূপওয়েতে। এখান থেকে দেখানোর চেষ্টা করব, জাস্ট অসাধারণ। ভিডিওর মাধ্যমে কতটা বোঝাতে পারবো জানি না, কিন্তু জাস্ট অসাধারণ। জয় শিবশম্ভু। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি শিবনিবাসের ঠিক পাশে, যেখানে মেলার মাঠ হচ্ছে। মেলা মাঠের প্রাঙ্গণে একটি লজ আছে যার নাম কৈলাস লজ, ঠিক তার উপরেই আছি। এখান থেকে তোমাদের দেখানোর চেষ্টা করব টোটাল গ্রাউন্ডটাকে। আমার পিছনে আছে, ঠিক দেখতে পাচ্ছ, এটা হলো ভারত তথা এশিয়া মহাদেশের সবথেকে বড় মন্দির, যার ভিতরে শিবলিঙ্গ উচ্চতা হলো দৈর্ঘ্যে 9 ফুট এবং প্রস্থে 21 ফুট 10 ইঞ্চি। তার মানে তোমরা বুঝতে পারছো কত বড় শিবলিঙ্গ। মাঝখানে যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটা হলো রাজ্যেশ্বর মন্দির। এই যে শিবনিবাস তোমরা দেখতে পাচ্ছ, এই শিবনিবাসের একটা ইতিহাস আছে। সেটা হলো এক সময় এখানে নসরত খাঁ নামে এক দুর্ধর্ষ ডাকাত ছিল, তো তার নাম থেকে এই জায়গার নামকরণ হয় নসরত খাঁর বের। তো পরবর্তীকালে আমাদের যে মহারাজা কৃষ্ণচন্দ্র, তো তিনি ডাকাতকে দমন করার জন্য মাঝদিয়ার এক গভীর অরণ্যে আশ্রয় নেন, এবং এই ডাকাতকে দমন করার পর সেদিন রাতে এই গভীর অরণ্যে বিশ্রাম করেন। বিশ্রাম করার পর পরের দিন যখন ঠিক পাশে জঙ্গলের পাশে আছে চূর্ণী নদী, যেটা তোমাদের আগে দেখিয়েছিলাম, তো চূর্ণী নদীর জলে যখন হাত মুখ ধুতে যান তখন একটি রুই মাছ এসে রাজার সামনে এসে পড়ে। তো এই দেখে রাজার এক আত্মীয়, যার নাম হলো কৃষ্ণরাম, তিনি রাজাকে বলেন যে যেহেতু একটি মাছ স্ব ইচ্ছায় রাজভোজ্য রাজার সামনে এসে পড়ে, এবং এখানকার এই মনোমুগ্ধকর পরিবেশ দেখে রাজা খুবই অনুপ্রাণিত হন, এবং তৎকালীন আমরা জানি বর্গী আক্রমণ থেকে সুরক্ষা প্রদানের জন্য রাজা একটি সুরক্ষিত জায়গা খোঁজ করছিল। তো রাজার মনে হয়েছিল এই জায়গা যথেষ্ট সুরক্ষিত, তাই তিনি এখানে কি করলো, তার কিছুদিনের জন্য তার রাজধানীকে স্থানান্তরিত করলো, এবং এখানে নাম পাল্টে পরবর্তীকালে নাম রাখা হলো শিব ঠাকুরের নাম থেকে শিবধাম বা শিবনিবাস। তো রাজা পরবর্তীকালে এখানে একটি তার রাজপ্রাসাদ তৈরি করে, এবং তার পাশাপাশি 108টি শিব মন্দির বা শিব মন্দির প্রতিষ্ঠা করে। কিন্তু সময়ের সাথে সাথে সমস্ত কিছু ধ্বংসাবশেষের পর অবশিষ্ট 3টি মন্দিরই এখন বর্তমানে এখানে উপস্থিত আছে, যার মধ্যে রাজা তার 1754 খ্রিস্টাব্দে প্রথম স্ত্রীর জন্য রাজেশ্বর মন্দির প্রতিষ্ঠা করেন। আর এটি হলো ভারত তথা এশিয়া মহাদেশের সবথেকে বড় শিব মন্দির, যার উচ্চতা 9 ফিট দৈর্ঘ্যে এবং প্রস্থে হলো 21 ফিট 10 ইঞ্চি। তাহলে তোমরা বুঝতেই পারছো এটা কতটা বড় শিবলিঙ্গ। আর ঠিক তার পাশে তার দ্বিতীয় স্ত্রীর জন্য সেম টাইমে মানে 1754 সালে দ্বিতীয় মন্দিরটি তৈরি করেন, যার নাম হলো রাজ্যেশ্বর মন্দির। তার পাশে অবস্থিত আছে রাম সীতা মন্দির। তো তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ 3টি মন্দিরে পরপর এখানে সুসজ্জিতভাবে পরপর একই লাইনে আছে। এই শিবনিবাস নিয়ে আরও একটি ঐতিহাসিক ব্যাখ্যা রয়েছে, যেটা অনেকেই জানো না। তোমরা কি জানো এখানে স্বাধীনতা দিবস 2 দিন ধরে পালন করা হয়? এক হলো 15ই আগস্ট আর সেকেন্ড হলো 18ই আগস্ট। তার মেন কারণ হলো দেশভাগের পূর্বে, মানে যখন দেশভাগের পূর্বে এই শিবনিবাস ছিল পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশের অংশ, কিন্তু পরবর্তীকালে অর্থাৎ 1947 সালের 15ই আগস্টে ঠিক 2 দিন পরে এই শিবনিবাস ভারতের অন্তর্ভুক্ত হয়, যার জন্য তারা 18 তারিখ মানে 18ই আগস্ট দিনটাকেও তাদের স্বাধীনতা দিবস উদযাপন করে। এই মন্দির এবং মন্দির সংলগ্ন এই মনোমুগ্ধকর পরিবেশ সত্যি অসাধারণ।
তো তোমরা চাইলে একদিনের ছুটিতে অবশ্যই আসতে পারো মাঝদিয়ার এই শিবনিবাসে। ও তোমাদের আরও একটা জিনিস দেখানোর চেষ্টা করব, মন্দিরের চূড়াতে কয়েকশো ফোকর দেখতে পারবে, যেখানে অসংখ্য টিয়ে পাখির বসবাস রয়েছে। চলো এর পাশাপাশি আমরা এবার মেলা প্রাঙ্গণটাকে একবার ঘুরে দেখা যাক।